বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা ভ্রমণ কাহিনী 'রাবণের দেশে আমি এবং আমরা'। আজ ৭ম পর্ব। মাটির হাঁড়িতে যখন মাখন গলাতে হবে, সয়া সস, লেবুর রস এবং নারকেলের দুধ ছাড়া বাকি সব উপকরণ ২ মিনিট স্টিয়ার ফ্রাই করতে হবে। নারকেলের দুধ, সয়া সস, লেবুর রস দিয়ে বলক বের না হওয়া পর্যন্ত জাল দিতে হবে। এর মধ্যে সিদ্ধ ডিম দিয়েই রান্না শেষ। প্রিয় পাঠক, শ্রীলঙ্কার কাইসাইন বিশ্বসভায় স্থান করে নিতে পারেনি। দেশি পদ্ধতিতে নতুন আলু দিয়ে আমাদের ডিমের ঝোল অমৃত। এই অধ্যায়ে প্রিয় নাজমা ভাবি বিষয়ে কিছু লেখা হয়নি। অধ্যায়টা অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। কাজেই তার খাদ্যাভ্যাস বিষয়ে দুটি কথা। আমরা ৭ দিন শ্রীলঙ্কা থেকেছি। ৭ দিনে ১৪টি মেজর মিল খাওয়া হয়েছে। প্রতিবারই তিনি নিজের জন্য চিকেন কারি অর্ডার দিয়েছেন। এটা বিশেষ কোনো ব্যাপার না। ফার্মের স্বাস্থ্যবান চিকন কারো পছন্দের খাবার হতেই পারে। বিশেষ ব্যাপারটা হচ্ছে প্রতিবারই তিনি করেছেন। আপনারা সবাই ভালো খাবার খাচ্ছেন আর আমার জন্য চিকেন কারি? শাওন মনীয় করে দিল। প্রত্যেককেই তার নিজের খাবার নিজেই অর্ডার করেছে। ভাবি বিরক্ত হয়ে বললেন, এটা কোনো কথা না। পরের বার আমি চিংড়ি মাছ খাবো। পরের বার তিনি চিকেন কারি অর্ডার দিলেন। বাটি ভর্তি মাংস দেখে ক্ষুব্ধ গলায় বললেন, আবার চিকেন কারি? আপনারা কি আমাকে মানুষ বলে গণ্য করেন না? আমার বেন্টোটায় এসেছি। হোটেলের নাম স্যারেন্ডিশ। বলাই বাহুল্য, এই হোটেলের ডিজাইনও জেফ্রি বাওয়া করেছেন। সব সফরের থিম থাকে। আমাদের সফরের থিম হচ্ছে জেফ্রি বাওয়া। খুব কাছেই জেফ্রি বাওয়ার বসতবাড়ি। এটা এখন মিউজিয়াম। দর্শকরা টিকিট কেটে মিউজিয়াম দেখবেন, ছবি তুলবেন। জেফ্রি বাওয়া ৯০ বছর বয়সে ২০০৩ সালে মারা যান। মৃত্যুর আগে তিনি এই বাড়িতেই থাকতেন। দর্শনার্থীরা তার সঙ্গে ছবি তুলতে পারত। তার বাইরে অটোগ্রাফ নিতে পারত। তিনি নেই, কিন্তু তার বসতবাড়িতে দর্শনার্থীদের ভিড় কমেনি, বরং বেড়েছে। শাওন ক্যামেরা নিয়ে তার ভাবগুরুর বাড়ি দেখতে গিয়েছে। সঙ্গে পুত্র নিশাত। আমি ছোটটিকে নিয়ে সমুদ্র তীরে বসে আছি। অনেকেই হয়তো জানেন, পৃথিবীর ২ ধরনের সমুদ্র সৈকত আছে। একটা সাধারণ, যেমন কক্সবাজার সৈকত। অন্যটির নাম সোনালী সৈকত, গোল্ডেন বিচ, যার বালি সোনালী। আমরা সোনালী সৈকতে আছি। আমাদের ওপর নারকেল গাছের সারি। প্রতিটি ডাব বা নারকেলের বর্ণ তামার মতো। সোনালী সৈকতের সঙ্গে এই তামা রং চমৎকার মানিয়েছে। আমাদের সঙ্গে প্রচুর সাদা চামড়ার টুরিস্ট। মেয়েগুলির গায়ে বিকিনি। এরা সূর্য স্নান করেছে। আমি এবং পুত্র নিহিত করেছি ছায়া স্নান। আমরা বসে আছি নারকেল গাছের ছায়ায়। পুত্র নিহিত জেগেছে, খুব হাত পা নাড়ছে। তার সঙ্গে কিছুক্ষণ একতরফা গল্প করলাম, যেমন, আমি, সমুদ্র কেমন লাগছে বাবা? নিহিত, পা দিয়ে ঝাঁকি, অর্থ, সম্ভবত আমি তো সমুদ্রে নামিনি, কি করে বলবো? গায়ে রোদ চিরবির চিরবির করছে না তো? ওয়াও, ছায়াতে বসে মজা পাচ্ছ? জি। সিলেটি ভাষায় বলল, হ্যাঁ, বেশিরভাগ সময় সে চাইনিজদের মতো কিসমিস শব্দ করে। এই প্রথম সিলেটি ভাষা। আমাদের কথাবার্তায় সাদা চামড়ার এক বুড়ি ক্যামেরা হাতে এগিয়ে এলো। এই বুড়ির গায়েও বিকিনি। থলথলে শরীরে বিকিনি যে কি কুৎসিত দেখায় তা মনে হয় এই বুড়িটিকে কেউ বলেনি। বুড়ি বিনয়ের সঙ্গে বলল, আমি কি শিশুটির একটি ছবি তুলতে পারি? বেশিরভাগ পিতামাতাই বলতো, অবশ্যই তুলতে পারো। আমি বললাম, ছবি তুলতে চাচ্ছ কেন? বুড়ি বলল, আমার বড় ছেলের একটি ছেলে হয়েছে, দেখতে অবিকল এই শিশুটির মতো। আমি এই গল্পটা তাকে বললে সে বিশ্বাস করবে না। ছবি দেখালে বিশ্বাস করবে। ছবি তোলো, ছবি তোলা হলো। একটি ছবি আমাকে তুলতে হলো। সেখানে বুড়ি নিহিতকে কোলে নিয়ে নকল হাসি হাসলো। আমি বললাম, শ্রীলঙ্কা কেমন লাগছে? বুড়ি বলল, আমি তো শ্রীলঙ্কা দেখতে আসিনি, আমি এখানকার রোদ গায়ে মাখতে এসেছি। আমার দেশ ফিনল্যান্ড।
সেখানকার তাপ এখন 30 ডিগ্রির নিচে। আমি বললাম, তোমার দেশ ফিনল্যান্ড আমি বেড়াতে গিয়েছিলাম, সুইডেন থেকে জাহাজে করে। বুড়ি অবাক হয়ে বলল, ফিনল্যান্ড কেন গিয়েছিলে? আমার স্ত্রী এবং পুত্রকে বরফের দেশ দেখতে নিয়ে গিয়েছিলাম। তুমি যেমন রোদ দেখতে আনন্দে আত্মহারা, তারাও বরফ দেখে আনন্দে আত্মহারা হয়েছিল। বুড়ি বলল, তুমি কি করো জানতে পারি? আমি বললাম, আমি কিছু করি না, আমাকে বেকার বলা যেতে পারে। তুমি কোনো কাজ করো না? না। বুড়ি নিজের জায়গায় ফিরে হাত পা রোদে মেলে সিগারেট ফুঁকতে শুরু করেছে। আমি পুত্রের সঙ্গে কথোপকথন করছি। আমি যাই বলছি সে তার উত্তরে কুজাতীয় শব্দ করছে। সে এই মুহূর্তে কি ভাবছে, চারপাশের জগৎটা তার কেমন লাগছে যদি জানা যেত। সেহেরি এসে বসলো আমার পাশে, তার হাতে আমের জুস। এই দ্বীপে সারা বছর আম হয়। সেহেরির চোখ মুখ উজ্জ্বল। আমি বললাম, ভাবি কোথায়? সেহেরি মুখ আর হাসি হাসি হয়ে গেল। সে বলল, নাজমা গেছে সুটকেসের তালা কিনতে। আমি বললাম, তোমাকে খুব আনন্দিত দেখাচ্ছে, তালা কেনার সঙ্গে তোমার আনন্দের সম্পর্ক কি? সেহরি বলল, সে প্রতিটি দোকানে ঢুকবে, দোকানে সব তালা পরীক্ষা করবে, শেষে কিনবে না। আবার প্রথম দোকান থেকে তালা দেখা শুরু করবে, দুপুরে খাওয়ার আগে সে ফিরবে না। আমি এই জন্যই আনন্দিত। সেহরি লম্বা সৈকতে চেয়ারে শুয়ে কিছুক্ষণের মধ্যেই নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলো। সে ঘুমাচ্ছে, তার পাশে গেলাস ভর্তি আমের জুস। সেখানে মাছি ভনভন ভনভন করছে। সেহরির নাক ডাকা শব্দ তারা খানিকটা বিভ্রান্ত। সেহরি নাক ডাকা মাঝে মাঝেই এসে হঠাৎ নতুন উদ্দামে বিকট শব্দ শুরু করে। তখন মাছির ঝাঁক পালিয়ে যায়। সেহরি একটু ঠান্ডা হলেই ভয়ে ফিরে আসে। দৃশ্যটা দেখতে ভালোই লাগছে। আমার হাতে বইটার নাম আউটলাইন অফ ক্লাইটন হিস্টোরি। বইটি প্রকাশিত হয় 1911 সালে। লেখকের নাম ডোনাল্ড অফ আইসিকার। যথেষ্ট আনন্দ নিয়ে বইটি পড়ছি। এই বই পড়ে জানলাম কবি মিল্টন শ্রীলঙ্কা নিয়ে একটি কবিতা লিখেছেন। এমবেসিস এমবেসিস ফ্রম রিজন ফর রিমোট, ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দি গোল্ডেন সারসন্স, অ্যান্ড ফ্রম অ্যাটমোস্ট ইন্ডিয়া আইস তারপন্স। এখানে তারপন্স হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার আদি নাম তারপন্স। শ্রীলঙ্কায় প্রথম বসতি স্থাপন করেন উইলিয়া বিজয়। তিনি তার দলবল নিয়ে কোথা থেকে এসেছিলেন শুনলে পাঠক চমকে উঠবেন। তিনি এসেছিলেন বাংলাদেশ থেকে। তার মার নাম শশী দেবী। শশী দেবী সেই সময়কার বাংলার রাজার বড় মেয়ে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই বিজয় সিংহকে নিয়ে একটি কবিতা লিখেছেন। কবিতার প্রথম দুটি চরণ, আমাদের ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিয়া জয়, সেই সিংহল নামে রেখে গেছে তার শৌর্যের পরিচয়। কবিতার দুটি চরণ আমাকে দিয়েছেন সাংবাদিক বন্ধু ছালেহে চৌধুরী। তিনি যে কোনো কবিতা একবার পড়লে বাকি জীবন মনে রাখতে পারেন, তবে নিকট মানুষদের নাম মনে রাখতে পারেন না। তার নাতি নাতনিদের কারো কি নাম, এই নিয়ে মাঝে মাঝেই তাকে বিভ্রান্ত হতে দেখা যায়। বিজয় সিংহ বিষয়ে একটি কুৎসিত জনশ্রুতি আমাকে বললেন অ্যাক্টিভিস্ট নাট্যকার নির্মাতা শাকুর মজিদ। তিনি বললেন, বিজয় সিংহের কোনো পিতা নেই, তার পিতা হলো মা শশী দেবীর পোষা সিংহ। মানুষ এবং সিংহর মিলনে বিজয় সিংহের জন্ম হয়, যে কারণে তার আচার আচরণ ছিল সিংহের মতন। এরকম কোনো তথ্য আমি পাইনি। বইপত্র ঘাটাঘাটি করে আমি জেনেছি বিজয় সিংহ তার দলবল নিয়ে অধমিত অবস্থায় শ্রীলঙ্কায় পৌঁছান। নারকেল খেয়ে কোনো রকম তাদের জীবন রক্ষা হয়। বিজয় সিংহ সিংহের মতো কোনো সাহসও দেখাননি। স্থানীয় নৃপতিকে দলবল সহ নিমন্ত্রণ করে কাপুরুষের মতো সবাইকে হত্যা করে। প্রাচীন শ্রীলঙ্কা রাবণের দেশ বলে আমরা জানি। রাবণ রামপন্থী সীতাকে হরণ করেছিলেন। অনেক ঝামেলা করে লঙ্কায় অগ্নিকাণ্ড করে সীতাকে উদ্ধার করা হয়। আসলেই কি এমন কিছু ঘটেছিল, নাকি পুরোটাই গল্পগাথা বলা কঠিন। শ্রীলঙ্কার লিখিত ইতিহাস শুরু হয় বিজয় সিংহ থেকে। তার আগের ঘটনা মানুষের কল্পনার জনশ্রুতি, মিথ এবং গল্পগাথা। পণ্ডিত রাহুল
সমস্ত রায়নের আমার জীবনযাত্রা বই থেকে উদ্ধৃত করছি। সকালবেলা আমরা সীতা এলিয়ে দেখতে গেলাম লঙ্কা যখন রাবণের দ্বীপ, তখন তার রাজধানী আর হরণ করে আনা সীতাকে রাখার একটা স্থান নিশ্চয়ই থাকবে। বাবু মথুরা প্রসাদ স্থানটির নির্জনতা, রমণীয়তা, পাশে বয়ে যাওয়া স্বচ্ছতোয়া ছোট নদী আর পাহাড়ের গায়ে ফুলে লাল অকেশ গাছগুলো দেখে বললেন, ঠিক এই মহারানী জানকীর আশেক বোন। বড় ১৪ ভরে তিনি আশোকের পাতা নিজের কাছে রাখলেন। আমি পাশের পাহাড়ের ঘাসের নিচে ১.৫ ফুট মোটা কালো মাটি দেখিয়ে বললাম, আর এই দেখুন সোনার লঙ্কার দহন। লঙ্কা সম্পর্কে জিজ্ঞেস করায় আমি বললাম, রাবণের কাহিনীর সত্যতা ব্যাপারে আমি দিব্যি গালতে রাজি নই।